ষোড়শ আর সপ্তদশ শতক ভাবলেই মনে হয় দাক্ষিণাত্যের আকাশ বাতাস যেন রাজনৈতিক অস্থিরতা, উচ্চাকাঙ্ক্ষা আর সংঘাতের গরমে ফুটছে। আজকের এই আলোচনায় আমরা ঠিক সেই সময়ের দাক্ষিণাত্যের সুলতানি সাম্রাজ্যগুলোর জটিল ইতিহাসের গভীরে ডুব দেব। তাদের নিজেদের মধ্যে রেষারেষি থেকে শুরু করে মুঘলদের বিরুদ্ধে সেই প্রতিরোধ আর শেষে তাদের রেখে যাওয়া সেই অসাধারণ ঐতিহ্য, সবকিছু নিয়েই কথা হবে। ভাবুন তো, তিনটি প্রধান সুলতানি শক্তি, আহমদনগর, বিজাপুর আর গোলকোন্ডা, তাদের ভাগ্যটা যেন একই সুতোয় বাঁধা। একদিকে নিজেদের মধ্যে সেরা হওয়ার লড়াই, আর অন্যদিকে উত্তর থেকে এগিয়ে আসছে এক বিশাল সাম্রাজ্যের ছায়া, যা তাদের অস্তিত্বকেই একটা বড় চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছিল। চলুন তাহলে শুরু করা যাক। আচ্ছা, মুঘলরা প্রধান শক্তি হয়ে ওঠার আগে দাক্ষিণাত্যের ভেতরের অবস্থাটা ঠিক কেমন ছিল? এই অংশে আমরা সুলতানি রাজ্যগুলোর নিজেদের মধ্যেই যে অবিরাম একটা লড়াই চলত, সেই গল্পটাই শুনব। আসলে দাক্ষিণাত্যের এই শক্তিগুলো কিন্তু কখনোই এক ছিল না, বরং তারা ছিল একে অপরের কট্টর শত্রু। যেমন ধরুন, আহমদনগর আর বিজাপুর, সোলাপুরের মতো উর্বর আর কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ একটা এলাকার জন্য তাদের মধ্যে যুদ্ধ লেগেই থাকত। আবার বেরারের দখল নিয়ে আহমদনগরের সাথে গুজরাটের ঝামেলা, আর নালদুর্গের মতো মজবুত দুর্গ নিয়ে বিজাপুর আর গোলকোন্ডার মধ্যে রেষারেষি তো ছিলই। আর এই আপসী শত্রুতার কারণেই বাইরের কোনো শক্তির বিরুদ্ধে তারা একজোট হয়ে দাঁড়াতে পারেনি। তো এই যে রাজনৈতিক একটা টালমাটাল পরিস্থিতি, ঠিক এরই মধ্যে উত্তর থেকে এক নতুন আর অনেক বেশি শক্তিশালী শক্তির আগমন ঘটল, সম্রাট আকবরের নেতৃত্বে মুঘল সাম্রাজ্য। চলুন দেখি মুঘলরা কিভাবে দাক্ষিণাত্যের এই খেলায় প্রবেশ করল। সালটা ছিল 1596। দাক্ষিণাত্যের ইতিহাসে এটা একটা বিরাট টার্নিং পয়েন্ট। যুবরাজ মুরাদের নেতৃত্বে মুঘলরা এমন এক আক্রমণ করল, যার ফলে একটা গুরুত্বপূর্ণ চুক্তি হয়, আর সেই চুক্তি এই অঞ্চলের ক্ষমতার ভারসাম্যটাকে চিরদিনের মতো বদলে দেয়। এই চুক্তির ফলে বেরার প্রদেশটা সরাসরি মুঘলদের হাতে চলে আসে, যেটা ছিল একটা মাস্টার স্ট্রোক। ভাবুন, বেরার দখল করে মুঘলরা দাক্ষিণাত্যে একটা পাকাপাকি সুরক্ষিত ঘাঁটি পেয়ে গেল। এরপর থেকে তাদের ভবিষ্যৎ অভিযান চালানোটা অনেক সহজ হয়ে যায়। আর ওদিকে দাক্ষিণাত্যের সুলতানরা অনিচ্ছা সত্ত্বেও সাময়িকভাবে মুঘলদের আধিপত্য মেনে নিতে বাধ্য হলেন। মুঘলরা যত এগোতে থাকল, দাক্ষিণাত্যের রাজনীতিতে আর একটা ব্যাপার ঘটছিল। স্থানীয় মারাঠা পরিবারগুলোর প্রভাব হু হু করে বাড়তে শুরু করে, আর ধীরে ধীরে এরাই হয়ে ওঠে এই অঞ্চলের সামরিক আর রাজনৈতিক শক্তির আসল মেরুদণ্ড। এই প্রভাবশালী মারাঠা পরিবারগুলোর মধ্যে ছিল মোরে, নেম্বালকার, ঘাটগে আর অবশ্যই ভোসলে পরিবার। দেশমুখ আর সামরিক সর্দার হিসেবে এই পরিবারগুলো এতটাই শক্তিশালী হয়ে ওঠে যে তারাই দাক্ষিণাত্যের জমিদার অভিজাততন্ত্র বা ল্যান্ডেড অ্যারিস্টোক্রেসির মূল ভিত্তিটা তৈরি করে ফেলে। আচ্ছা, মারাঠা শক্তির আসল রহস্যটা কী ছিল? তাদের মূলে ছিল বর্গী নামে পরিচিত এক বিশেষ হালকা অশ্বারোহী বাহিনী। তাদের বিদ্যুতের মতো গতি, অতর্কিতে গেরিলা হামলা চালানো আর শত্রুপক্ষের সাপ্লাই লাইন কেটে দেওয়ার ক্ষমতা ছিল অবিশ্বাস্য। আর এই কারণেই বিশেষ করে মুঘলদের আটকানোর জন্য তাদের ভূমিকা ছিল বিরাট। আর এই মারাঠা বর্গীদের শক্তিকে যিনি সবচেয়ে ভালোভাবে কাজে লাগিয়েছিলেন, তিনি ছিলেন এক অসাধারণ সামরিক প্রতিভা মালিক অম্বর। আহমদনগর রাজ্যের প্রধানমন্ত্রী হয়েও তিনিই ছিলেন আসল চালিকা শক্তি। তার দুর্ধর্ষ গেরিলা কৌশলের সামনে শক্তিশালী মুঘল বাহিনীও বহুদিন পর্যন্ত নাজেহাল হয়েছিল। মারাঠাদের যুদ্ধ করার ক্ষমতা এতটাই প্রশ্নাতীত ছিল যে স্বয়ং মুঘল সম্রাট জাহাঙ্গীর পর্যন্ত তার আত্মজীবনীতে লিখতে বাধ্য হয়েছিলেন যে মারাঠারা এক বলিষ্ঠ জাতি এবং সেই দেশের প্রতিরোধের কেন্দ্রবিন্দু। এর থেকেই বোঝা যায় দাক্ষিণাত্যের প্রতিরোধে তাদের গুরুত্ব কতটা ছিল। মালিক অম্বরের পাশাপাশি আরেকজন অত্যন্ত গুরুত্বপূর্ণ মারাঠা ব্যক্তিত্ব ছিলেন শাহজি ভোসলে। তিনি এতটাই বুদ্ধিমান ছিলেন যে বিভিন্ন সময় পক্ষ বদল করে আর মুঘল বাহিনীকে ক্রমাগত ব্যতিব্যস্ত রেখে দাক্ষিণাত্যের রাজনীতিতে একজন কিংমেকার বা নির্ণায়ক শক্তি হিসেবে উঠে আসেন। বেশ, অনেক তো যুদ্ধ আর রাজনীতির কথা হলো, এবার চলুন একটু অন্যদিকে নজর ফেরাই। অবাক লাগলেও সত্যি, এই অবিরাম যুদ্ধবিগ্রহের মধ্যেই দাক্ষিণাত্যের শিল্প, সাহিত্য আর সহনশীলতার এক অসাধারণ বিকাশ ঘটেছিল। ব্যথাটা বেশ বৈপরীত্যে ভরা, তাই না? একবার শুধু দেখুন, ১৬০০ থেকে ১৬২০ সাল, এই ২০টা বছর ছিল শুধুই সংঘাতের। কখনো খানে খানানের নেতৃত্বে মুঘলরা জিতছে, তো কখনো মালিক অম্বরের নেতৃত্বে দাক্ষিণাত্যের জোট পাল্টা জবাব দিচ্ছে। এমনকি আহমদনগর পুনরুদ্ধারও করে ফেলছে। মানে চারদিকে শুধু জয় আর পরাজয়ের খেলা। কিন্তু এই যুদ্ধের ভয়াবহতা ঠিক উল্টো দিকে ছিলেন বিজাপুরের সুলতান দ্বিতীয় ইব্রাহিম আদিল শাহ। তার উপাধিগুলো শুনুন: অবালা বাবা মানে দরিদ্রের বন্ধু আর জগৎগুরু। এই নামগুলোই বুঝিয়ে দেয় যে তার শাসনকালটা ছিল সম্পূর্ণ অন্য রকম। তিনি ছিলেন এক মিশ্র সংস্কৃতির আসল পৃষ্ঠপোষক। তার লেখা গানের বই কিতাবে নওরস এর শুরুতেই তিনি হিন্দু দেবী সরস্বতীর আহ্বান করেছিলেন। শুধু তাই নয়, তিনি হিন্দু সাধুসন্ত আর মন্দিরকেও সাহায্য করতেন। তার দরবারটা ছিল যেন এই সংঘাতের সমুদ্রে এক শান্তির দ্বীপ, যেখানে সঙ্গীত, জ্ঞান আর ধর্মীয় সহিষ্ণুতার চর্চা হতো।
চলুন আবার রাজনৈতিক প্রেক্ষাপটে ফেরা যাক। শাহজাহান যখন মুঘল সিংহাসনে বসলেন তখন থেকেই দাক্ষিণাত্যে মুঘল বিজয়ের শেষ আর চূড়ান্ত পর্বটা শুরু হয়ে গেল। শাহজাহানের আগ্রাসী নীতির কারণেই আহমদনগরের পতন দ্রুত হয়। প্রথমে কূটনীতির চালে রাজ্যটাকে সবার থেকে আলাদা করে দেওয়া হয়, তারপর মালিক অম্বরের নিজের ছেলে ফতেহ খান বিশ্বাসঘাতকতা করে নিজাম শাহকে হত্যা করেন, আর এতেই রাজ্যের প্রতিরোধ ভেঙে পড়ে। শেষে ১৬৩৩ সালে দৌলতাবাদ দুর্গ মুঘলদের কাছে আত্মসমর্পণ করে, আর এর সাথে সাথেই নিজামশাহী বংশের অবসান ঘটে। আহমদনগরের পতনের পর ১৬৩৬ সালের চুক্তির মাধ্যমে বিজাপুর আর গোলকুন্ডা দুই সুলতানি আনুষ্ঠানিকভাবে মুঘল আধিপত্য মেনে নেয়, আর এভাবেই কয়েক দশক ধরে চলা দাক্ষিণাত্যের প্রতিরোধের অবসান হয় এবং পুরো দাক্ষিণাত্য জুড়ে মুঘল সার্বভৌমত্ব প্রতিষ্ঠিত হয়। রাজনৈতিকভাবে হয়তো তারা হেরে গিয়েছিল, কিন্তু শিল্প আর স্থাপত্যে দাক্ষিণাত্যের সুলতানরা এমন কিছু অবদান রেখে গেছেন যা আজও তাদের মহিমার কথা বলে। চলুন পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তাদের সেই অসাধারণ কীর্তিগুলো একবার দেখে নেওয়া যাক। প্রথমেই বিজাপুরের গোলগম্বুজ। এটি বিশ্বের বৃহত্তম একক গম্বুজের জন্য বিখ্যাত, আর এর অ্যাকোস্টিক ইঞ্জিনিয়ারিং তো এক কথায় একটা বিস্ময়। বলা হয় এর এক কোণে দাঁড়িয়ে ফিসফিস করে কিছু বললে অন্য কোণ থেকেও তা পরিষ্কার শোনা যায়। এই তথ্যটা মনে রাখা কিন্তু খুব দরকার। আর গোলকন্ডার কথা উঠলেই যে ছবিটা সবার আগে চোখে ভাসে তা হলো চারমিনার। ১৫৯১ সালে তৈরি এই অসাধারণ স্থাপত্যটি তার ৪টি বিশাল মিনার আর খিলানের জন্য বিখ্যাত। এটি একই সাথে একটি মসজিদ এবং একটি স্মৃতিসৌধ, যা আজ হায়দ্রাবাদ শহরের প্রতীক হয়ে উঠেছে। আজকের আলোচনা শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যেতে চাই। দাক্ষিণাত্যের যে স্বর্ণযুগের কথা আমরা বলি, সেটা কি এই যুদ্ধ বিগ্রহের কারণেই তৈরি হয়েছিল, নাকি এই সমস্ত বাধা বিপত্তি সত্ত্বেও বিকশিত হয়েছিল? এই প্রশ্নটা আমাদের ইতিহাসকে আরও একটু অন্যভাবে ভাবতে শেখায়।